সবাইকে আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোয়ান্টাম সংখ্যা আসলে কেন ব্যবহৃত হয় বা কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি সেটা নিয়ে আমরা টুকটাক ধারণা গ্রহণ করেছিলাম। আর আমরা পড়েছিলাম প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বের করতে হয়, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা আসলে কোত্থেকে আসছে, দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যার যে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আছে সেই সম্পর্কে আমরা টুকটাক আলোচনা করব। তো 2 নম্বর যে কোয়ান্টাম সংখ্যাটা ছিল সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আরো কয়েকটি নামে প্রকাশ করা হয়, যেমন অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, উপশক্তি স্তর, অরবিটাল বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা ইত্যাদি নামে তাকে পরিচয় করা হয়। অর্থাৎ পরীক্ষার হলে যে কোনো নামে আসতে পারে, কিন্তু সবগুলো কিন্তু একই প্রকাশ বহন করে। আচ্ছা, এটার প্রকাশক কি? প্রকাশক হলো এল। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর বিভিন্ন মানের জন্য আবার তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। এই এল সমান সমান আবার কি? এল সমান সমান হচ্ছে এস পি ডি এফ। অর্থাৎ উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা। এই এল এর বিভিন্ন মানের জন্য তাদেরকে আবার এস পি ডি এফ দ্বারা প্রকাশ করা হয়। এই এস পি ডি এফ এর আবার ফুল ফর্ম আছে, যে ফুল ফর্ম গুলো হলো: এস মানে হলো শার্প, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, ডি মানে হচ্ছে ডিফিউশন এবং এফ মানে হচ্ছে ফান্ডামেন্টাল। যে নামগুলার সংক্ষিপ্ত বা প্রকাশক হিসেবে আমরা এটাকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করি। এখন এই উপশক্তি স্তরগুলো হলো প্রধান শক্তি স্তরের অধীনে থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট উপশক্তি স্তরে থাকে, সেই উপশক্তি স্তরগুলোকে এস পি ডি এফ বলে। প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম সংখ্যারই কতগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকে। সেটা কিরকম? যেমন আমরা যদি বলি n সমান সমান যদি 1 হয়, তাহলে এক নম্বর শক্তি স্তরে শুধুমাত্র s উপশক্তি স্তর বিদ্যমান। যদি n equal to 2 হয়, সেখানে s এবং p উপশক্তি স্তর বিদ্যমান। যদি n equal to 3 হয়, সেখানে s p এবং d উপশক্তি স্তর বিদ্যমান। যদি n equal to 4 হয়, তাহলে s p d এবং f উপশক্তি স্তর বিদ্যমান। এক নম্বর শক্তি স্তরে যে s টা থাকে সেটাকে আমরা 1s দ্বারা প্রকাশ করি। দুই নম্বর শক্তি স্তরে যে s টা থাকে সেটাকে আমরা 2s দ্বারা, এবং যে p টা থাকে সেটাকে আমরা 2p দ্বারা প্রকাশ করি। তিন নম্বর শক্তি স্তরে s p d কে আমরা 3s 3p এবং 3d দ্বারা প্রকাশ করি। চার নম্বর শক্তি স্তরকে আমরা 4s 4p 4d এবং 4f দ্বারা প্রকাশ করি। তবে বর্তমানে একটা নতুন উপশক্তি স্তর আবিষ্কৃত হয়েছে, যেটা অনেক আগে আবিষ্কৃত হয়েছে, কিন্তু তোমাদের বইয়ে সেই সম্পর্কে কোনো ধারণা নেই। সেটা হচ্ছে জি উপশক্তি স্তর। তবে এটা সম্পর্কে বিশদ কোনো আলোচনা নাই, যেটা 5 নাম্বার শক্তি স্তরে আছে বলে বিজ্ঞানীরা ধারণা করে নিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর রয়েছে, বা প্রত্যেকটা অরবিটের কতগুলো অরবিটাল রয়েছে, যে অরবিটাল গুলোকে আমরা এসপিডিএফ দ্বারা প্রকাশ করি। প্রত্যেকটি অরবিটারই কতগুলো অরবিটাল থাকে, সেই এক নম্বর শক্তি স্তরে 1s থাকে, দুই নম্বরে 2s 2p, এরকম করে 3s 3p 3d এবং 4s 4p 4d এবং 4f। এখন এই প্রত্যেকটা এই উপশক্তি স্তরের কিছু মান আছে, সেই মানটাই হচ্ছে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা হিসেবে বলে থাকি বা বুঝে থাকি। তাহলে মানটা কি? এখন আমরা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। তাহলে মান কি? তাহলে L এর মান হলো, L এর মান হলো 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। কি বললাম? L এর মান হলো 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। অর্থাৎ L এর মান s এর জন্য একটা হয়, L এর মান p এর জন্য একটা হয়, L এর মান d এর জন্য একটা হয় এবং L এর মান f এর জন্য একটা হয়। তাহলে এই L এর মান s p d f এর জন্য কি রূপ হয় সেই সম্পর্কে আমরা এখন ধারণা নিব। খেয়াল করো, তাহলে আমরা ফার্স্টে এই L এর মান s এর জন্য নির্ণয় করব। L এর মান s এর জন্য কত হবে বলো তো? একটু খেয়াল করো, 0 থেকে n মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এই 0 থেকে 0টাকে এভাবে লিখতে পারি, 0 থেকে n মাইনাস 1। আচ্ছা, খেয়াল করো, যেহেতু আমরা s এর মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এই s সর্বপ্রথম কোন শক্তি স্তরে পাওয়া যায়? s সর্বপ্রথম এক নাম্বার শক্তি স্তরে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি 0 থেকে
থেকে এই n এর মানটা কত হবে, যেহেতু s এর জন্য নির্ণয় করতেছি তাহলে s সর্বপ্রথম n এর মান যখন 1, একটু আগে লিখে দিছি, যখন 1 হয় তখন পাওয়া যায়, তাহলে 1 - 1 তাহলে কত হচ্ছে বলতো, 0 থেকে 0। 0 থেকে 0 এর ভিতরে শুধুমাত্র কি থাকে, শূন্যই থাকে। তার মানে আমরা বলতে পারি যে এই s এর মান হলো কত, 0। অর্থাৎ l এর জন্য s এর মান আমরা সবসময় কি বসাবো, 0 বসাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যদি সেম এই l এর জন্য p এর মান নির্ণয় করতে চাই, একটু খেয়াল করো, আমরা l এর জন্য p এর মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে বলো তো এই p এর মান সর্বপ্রথম কত নম্বর শক্তি স্তরে পাওয়া যায়, বা p অরবিটালটা সর্বপ্রথম কত নম্বর শক্তি স্তরে পাওয়া যায়, 2 নম্বর শক্তি স্তরে। তাহলে আমরা এই n এর মানের জায়গায় কত বসাবো বলো তো, 2 বসাবো। তাহলে 2 - 1 এটার মান কত হবে, 1। 0 থেকে 1 পর্যন্ত দুটি সংখ্যা আমরা পাবো, 0 পাবো এবং কি পাবো, 1 পাবো। তাহলে দেখো তো এই শূন্যটা কত, কিসের মান, s এর মান। তাহলে আমরা নতুন একটা মান পেলাম, সেটা হচ্ছে 1। তাহলে এই 1টাই হলো আমাদের p এর মান। তাহলে l এর জন্য p এর মান কত, 1। তাহলে l এর জন্য s এর মান হলো 0, l এর জন্য p এর মান হলো 1। ঠিক একই ভাবে আমরা যদি d এর জন্য বের করতে চাই, একটু খেয়াল করো, আমরা এখন l এর জন্য d এর মান বের করব। তাহলে বলো তো এই l এর মান যদি আমরা d এর জন্য বের করতে চাই, বা d এর মান যদি আমরা l এর জন্য বের করতে চাই, তাহলে এই d সর্বপ্রথম কত নম্বর শক্তি স্তরে পাওয়া যায়, d হচ্ছে সর্বপ্রথম 3 নম্বর শক্তি স্তরে পাওয়া যায়। অর্থাৎ 1 নম্বরে d থাকে না, 2 নম্বরেও d থাকে না, 3 নম্বরে সর্বপ্রথম এর অস্তিত্ব পাওয়া যায়। তাহলে এই n এর মানের জায়গায় আমরা এখন কত বসাবো, 3। 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে এই 0 থেকে 2 পর্যন্ত আমরা 0 পাবো, 1 পাবো এবং কত পাবো, 2 পাবো। তাহলে খেয়াল করো, 0 হচ্ছে s এর মান, 1 হচ্ছে p এর মান, আর এই 2 হচ্ছে কার মান হবে, তাহলে এই p হচ্ছে d হচ্ছে 2 এর জন্য। অর্থাৎ এই 2 যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কিসের মান, d এর মান। আশা করি এই ব্যাপারটা বুঝছো। ঠিক একই ভাবে এখন যদি আমরা f এর মান বের করতে চাই, f এর মান, তাহলে f সর্বপ্রথম কত নম্বর শক্তি স্তরে আমরা পাওয়া যায়, f সর্বপ্রথম 4 নম্বর শক্তি স্তরে পাওয়া যায়। তাহলে আমরা এখানে 3 এর জায়গায় কত বসাবো, 4 বসাবো। তাহলে 4 থেকে যদি 1 চলে যায় আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এই 3, 0 থেকে 3 পর্যন্ত আমরা পাবো হচ্ছে 0 1 2 3। তাহলে এই শূন্যটা কিসের মান, এই শূন্যটা হচ্ছে আমাদের l এর জন্য f এর মান, ঠিক কি না? তাহলে সরি s এর মান, আর 1টা হচ্ছে p এর মান, 2টা হচ্ছে d এর মান। ঠিক একই ভাবে আমাদের বাকি একটা নতুন একটা মান পেলাম, সেটা হচ্ছে 3। সেই 3টা কার জন্য আমরা বের করছি, l এর মান f এর জন্য। তাহলে আমরা লিখতে পারি যে এই f এর মান কত বের হলো, 3। অর্থাৎ আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করে ফেলছি, যে মানগুলো হচ্ছে যথাক্রমে s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে একদম ইজিলি তোমরা মুখস্থ করে ফেলতে পারবা s p d f 0 1 2 3। অর্থাৎ এগুলো হচ্ছে তাদের মান। যদি তোমাকে মান জিজ্ঞেস করে l এর জন্য s এর মান কত, বা l এর জন্য p এর মান কত, l এর জন্য d এর মান কত, l এর জন্য f এর মান কত, বা f এর মান l এর মান d এর জন্য কত, ইত্যাদি যদি তোমাকে বলে, তাহলে এই মানগুলো তুমি বলে ফেলবে। অর্থাৎ এই প্রত্যেকটাই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে আমরা মান কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা জেনে গেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই সহকারী যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে, প্রত্যেকের কিন্তু আমার নিজ নিজ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, এবং এই ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলোই কিন্তু প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাকে কি করে, প্রকাশ করে। অর্থাৎ প্রধান শক্তি স্তরের কোনো নির্দিষ্ট ইলেকট্রন ধারণ ক্ষমতা নেই। যেটা আমরা 2n² সম্পর্কে জেনেছি, সেটা কিন্তু মূলত সবগুলা এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতার যোগফল। অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণ ক্ষমতা যত হয়, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যার ধারণ ক্ষমতাযুক্ত ইলেকট্রনগুলোই কিন্তু আমাদের প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আমরা l এর জন্য SPDF এর মান বের করা হয়ে গেছে। এখন আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করব। একটু খেয়াল করো, এখন আমরা কি নির্ণয় করব, ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? প্রত্যেকটি সহকারী কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 12 + 1। এই Lটা হলো আমরা যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করতে যাচ্ছি, এই ধারণ ক্ষমতা বের করতে যাচ্ছি, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ আমি যদি s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাই, তাহলে এই l এর জায়গায় s এর মান বসাবো। আমি যদি p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাই, তাহলে এই l এর জায়গায় p এর মান বসাবো। একটু খেয়াল করো, আমি ফার্স্টে s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাই, ধারণ ক্ষমতা। তাহলে কত হবে বলো তো,
2 ইনটু 12 প্লাস 1। ওকে, তাহলে দেখো এই L টা আমরা কত বসাবো, একটু আগে আমরা মান বের করলাম L এর মান S এর জন্য, L এর মান P এর জন্য। তাহলে আমরা কার ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাচ্ছি, S এর। তাহলে এই L এর মানটা আমরা কার জন্য বসাবো, S এর জন্য। তাহলে কত হবে বলো তো, 2 ইনটু 0 প্লাস 1 ইকুয়াল টু কত আসবে, 2 আসবে। ক্যালকুলেশন করে তোমরা জানতে পারবা। তাহলে এই জিরোটা কার জন্য, এই L এর জন্য। কেন বসাইছি, কারণ এখানে S এর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বের করতে চাচ্ছি। ঠিক একই ভাবে আমরা যদি P এর ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাই, তাহলে সূত্র কি হবে বলো তো, 2 ইনটু 12 প্লাস 1। তাহলে এই L এর মানটা কত হবে, P এর মান যত তত। তাহলে আমরা এখানে বসাতে পারি 2 ইনটু 1 প্লাস কত, 1। তাহলে অ্যানসার আসবে হচ্ছে কত, 6। অর্থাৎ P এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত, 6। আশা করি ব্যাপারটা বুঝছো। ঠিক একই ভাবে আমরা যদি D এর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে চাই, তাহলে কত হবে, সেম সূত্র 2 ইনটু 12 প্লাস 1 সমান সমান। তাহলে এই L এর মানটা আমরা কত বসাবো, D এর মান যত, একটু আগে আমরা বের করছি, কত বের করছি, 2 বের করছি। তাহলে 2 ইনটু 2 প্লাস কত, 1। তাহলে কত আসবে, 10। অর্থাৎ P যেই অরবিটালটা আছে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি, D এরটি 10টি। ঠিক একই ভাবে আমরা যদি F এর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে চাই, তাহলে সেম সূত্র 2 ইনটু 12 প্লাস 1 ইকুয়াল টু 2 ইনটু F এর মান কত বের করছি, 3। তাহলে 2 ইনটু 3 প্লাস 1 ইকুয়াল টু কত আসবে, 14। অর্থাৎ আমরা ইলেকট্রনের ধারণ ক্ষমতা যদি আমরা বলি, তাহলে S এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, P এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, D এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি এবং F এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি। অর্থাৎ একটি নির্দিষ্ট শক্তি স্তরে যে অরবিটালগুলো থাকবে প্রত্যেকেরই কিছু ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। সেই ইলেকট্রন ধারণ ক্ষমতার যোগফলটাই কিন্তু মূলত মূল যে অরবিটটা আছে সেই অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা। খেয়াল করো, আমরা অনেক সময় এই মান এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নিয়ে কিন্তু গোলায় ফেলি। আমাদেরকে মনে রাখতে হবে মান হচ্ছে এক জিনিস, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এক জিনিস। তোমাকে যদি S এর মান জিজ্ঞেস করে তোমাকে বলতে হবে 0, তোমাকে যদি S এর ইলেকট্রন ধারণ ক্ষমতা জিজ্ঞেস করে তোমাকে বলতে হবে 2। ঠিক একই ভাবে তোমাকে যদি F এর মান জিজ্ঞেস করে, F এর মান হলো 3, একই ভাবে যদি জিজ্ঞেস করে F এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, তাহলে 14টি। তাহলে এই মান এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা এই দুইটা জিনিস যেন আমাদের সবসময় মনে থাকে। আমি তোমাদেরকে বললাম এই ইলেকট্রন ধারণ ক্ষমতাটা অর্থাৎ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাটাই হলো একটা অরবিটের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা দ্বারা আসলে কি বোঝায়, একটা অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা গত ক্লাসে 2n² পড়ছিলাম। এই 2n² দিয়ে আমরা 4 নাম্বার শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা নির্ণয় করতে পারবো, 5 নাম্বারটা কিন্তু পারবো না। এই ব্যাপারটা আমরা পরবর্তীতে যখন আমরা ক্লাস করব সেখানে আমরা এটা ডিটেইলসে আলোচনা করব। একটু করে দেখাই দেই, যেমন ধরো আমি যদি তোমাকে বলি 1 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, গত ক্লাসে আমরা 2n² এর সূত্র ব্যবহার করে আমরা 1 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করেছিলাম 2টি। একটু খেয়াল করে দেখো, যখন n এর মান 1 হবে তখন সেখানে শুধুমাত্র s অরবিটাল পাওয়া যায়। খেয়াল করো, আমরা কিন্তু s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত নির্ণয় করছি, 2 নির্ণয় করছি। তাহলে s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, ফলে 1 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাও কিন্তু কতটি, 2টি। অর্থাৎ 2n² এর সাথে এই ব্যাপারটা মিলে যায়। আবার ধরো যদি n এর মান 2 হয় তাহলে সেখানে s পাওয়া যায় এবং কি পাওয়া যায়, p পাওয়া যায়। 2n² সূত্র ব্যবহার করে আমরা 2 নাম্বার শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করছিলাম হচ্ছে 8টি। কতটি, 8টি। তুমি যদি অরবিটাল যেই ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আছে সেটাও যদি যোগ করো তাহলে কিন্তু 8টি হয়ে যাচ্ছে। খেয়াল করো, s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। তাহলে 2 আর 6 মিলে আমরা কিন্তু 8 পেয়ে যাচ্ছি। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে 2n² দিয়ে আমরা যে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা নির্ণয় করছি সেটা মূলত হচ্ছে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার যোগফল। একটু খেয়াল করো, আমরা এরকম করে 3 নাম্বার শক্তি স্তরটা দেখব, 4 নাম্বার শক্তি স্তরটা দেখব। যদি আমি n = 5 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা আমি বের করতে চাই, তখনই আসলে আমরা বুঝে যাব যে 2n² কিন্তু আমাদের সকল অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রকাশ করে না। কিভাবে, যদি তুমি 2n² ব্যবহার করো তাহলে আমাদের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে কত হচ্ছে একটু খেয়াল করো তো। 2n² ব্যবহার করলে তাহলে 5 5 25, 25 2 50, অর্থাৎ 5 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়ে যাচ্ছে 50টি। কিন্তু অ্যাকচুয়ালি কি 5 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 50টি না। 4 নাম্বার শক্তি স্তর থেকে যত শক্তি স্তর আছে প্রত্যেকটি শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি।
তাহলে তো আমাদের 2n স্কয়ার সূত্রকে ফলো করছে না। তাহলে সেটা আসলে কাকে ফলো করতেছে? সেটা আসলে ফলো করতেছে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতাকে। অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে 4টি অরবিটাল পাওয়া যায় sp_df, 5 নম্বর শক্তি স্তরে 4টি অরবিটাল পাওয়া যায় sp_df। ঠিক একই ভাবে যতগুলো অরবিট আছে বা প্রধান শক্তি স্তর আছে প্রত্যেকটিতেই কিন্তু আমাদের মোট অরবিটালের সংখ্যা হচ্ছে 4টি। ওই 4টি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা যতটি, ঠিক ওই 4টি অরবিটাল যে অরবিটে আছে অর্থাৎ যেই কক্ষপথে আছে সেই কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু ওই অরবিটালের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতার যোগফলের সমান হবে। কিভাবে সেটা? 5 নম্বর শক্তি স্তরে আমি তোমাকে বললাম s আছে, p আছে, d আছে এবং f আছে। খেয়াল করো s p d f এর ইলেকট্রন ধারণ ক্ষমতা যথাক্রমে 2 6 10 এবং 14। তুমি যদি এই 4টি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা যোগ করো তাহলে আমাদের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা দাঁড়াচ্ছে 32টি। তাহলে কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এই 2n স্কয়ার সূত্রটি শুধুমাত্র 4টি শক্তি স্তর যুক্ত পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। বাকি যতগুলো শক্তি স্তর আছে প্রত্যেকটিতে কিন্তু তুমি 2n স্কয়ার সূত্রটা ব্যবহার করতে পারবা না। প্রত্যেকটাতেই তোমাকে সেই অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার যোগফল তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক একই ভাবে তুমি যদি 6 নম্বর কক্ষপথের কথা চিন্তা করো, তাহলে 6 নম্বর কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি ধারণ ক্ষমতা। কিন্তু তুমি যদি 2n স্কয়ার সূত্রটা ব্যবহার করো তাহলে তার মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 72টি, যেটা আসলে অবাস্তব। এজন্যই 2n স্কয়ার সূত্রটি শুধুমাত্র 4 নম্বর শক্তি স্তর পর্যন্ত প্রযোজ্য। তারপর যতগুলো শক্তি স্তর আছে সবগুলোই অরবিটালের এই ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র অনুসারে হয়। অর্থাৎ এরকম প্রশ্ন আসতে পারে যে 2n স্কয়ার দিয়ে তুমি সকল শক্তি স্তরের ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবা না, কিন্তু তুমি 2 * 12 + 1 দ্বারা তুমি সকল ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবা অরবিটালের মধ্যে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার দিয়ে আমরা বের না করে সবচাইতে একুরেট ভাবে আমরা বের করতে পারবো হচ্ছে 2 * 12 + 1, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার মাধ্যমে। তাহলে এই কথাটা আশা করি বুঝতে পারছো যে প্রত্যেকটি সহকারী কোয়ান্টাম সংখ্যারই আবার কি আছে? ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। সেই ধারণ ক্ষমতাটাই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতার সমান। ওকে, ডান। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ উপশক্তি স্তর। এই প্রত্যেকটি উপশক্তি স্তরের আবার কতগুলো উপশক্তি স্তর আছে, অর্থাৎ প্রতিটি অরবিটালের কতগুলো সাব অরবিটাল আছে। কি বললাম? এই যে আমরা কতগুলো উপশক্তি স্তর বললাম s p d f, সবগুলো উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল। এই অরবিটাল গুলোর আবার কতগুলো নির্দিষ্ট সাব অরবিটাল আছে। সেগুলো কি কি একটু খেয়াল করো। তাহলে আমরা কি বললাম যে উপশক্তি স্তরের, খেয়াল করো, উপশক্তি স্তরের নির্দিষ্ট কি আছে? উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তর সংখ্যা কতটি? 12 + 1টি। খেয়াল করো প্রত্যেকটি উপশক্তি স্তরে বা প্রত্যেকটি অরবিটালের কতগুলো উপশক্তি স্তর বা সাব অরবিটাল আছে। সেই সাব অরবিটাল সংখ্যা হচ্ছে 12 + 1টি। কিভাবে সেটা? খেয়াল করো, আমি যদি বলি s এর সাব অরবিটাল কতটি? 2l + 1টি। তাহলে কি হবে বলো তো? এই l এর মান s এর জন্য কত বের করছিলাম আমরা? 0। তাইলে 2 * 0 + 1 = কত হবে? 1 হবে। অর্থাৎ s এর সাব অরবিটাল একটি। তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? s দ্বারা প্রকাশ করা হয়, শুধু s। ঠিক একই ভাবে আমি যদি p এর সাব অরবিটাল বের করতে চাই তাহলে কত হবে? 12 + 1 l এর মান আমরা p এর জন্য কত নির্ণয় করছিলাম? 1। তাহলে 2 * 1 + 1 = কত? 3। অর্থাৎ p এর সাব অরবিটাল হচ্ছে কয়টি? 3টি। কি কি? আমরা যদি p কে ভাঙি তাহলে আমরা সাব অরবিটাল 3টে পাবো। একটা হচ্ছে px, একটা হলো py এবং একটা কি? pz। অর্থাৎ 3টি অক্ষ বরাবর থাকে সেই অরবিটালের ইলেকট্রনগুলো। তাহলে সেই অরবিটাল সাব অরবিটালগুলো কি কি? px, py এবং কি? pz। অর্থাৎ p এর অরবিটাল, p অরবিটালটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 3টি সাব অরবিটাল পাবো, যে 3টি সাব অরবিটালে আমাদের ইলেকট্রন বিদ্যমান থাকে। আচ্ছা, ঠিক একই ভাবে আমরা যদি d এর সাব অরবিটাল নির্ণয় করতে চাই তাহলে কত হবে বলো তো? 12 + 1 = কত? 2 * 2 + 1 = 5। অর্থাৎ d এর সাব অরবিটাল সংখ্যা হচ্ছে কয়টি? 5টি। কি কি একটু খেয়াল করো। d এর সাব অরবিটাল 5টি: dxy, dyz, dzx, dx² থেকে y² এবং কি? dz²।
অর্থাৎ ডি তে আমাদের যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি ডি তে থাকে না, ডি এর মধ্যস্থ যে সাব অরবিটাল আছে সেই সাব অরবিটালের মধ্যে থাকে। অর্থাৎ এস এর সাব অরবিটাল একটি, পি এর তিনটি, ডি এর হচ্ছে পাঁচটি। ঠিক একই ভাবে তুমি যখন এফ এর সাব অরবিটাল নির্ণয় করতে যাবা, সাব অরবিটাল হয়ে যায় সাতটি। সেই সাতটি সাব অরবিটাল সম্পর্কে তোমাদের বইয়ে কোনো ধারণা দেয় নাই, তবে সেটা আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ডিটেইলসে ধারণা দিব আমাদের রেগুলার ক্লাসের মধ্যে। তো আপাতত যেহেতু এটা আমাদের পরীক্ষায় আসে না এফ এরটা, সেজন্য আমরা এফ এরটা বের করতেছি না, বা এফ এর সাব অরবিটাল গুলোর নাম কি কি সেটা আমরা আলোচনা করব না। আচ্ছা, এবং এই প্রতিটি সাব অরবিটালের আবার নির্দিষ্ট ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, তাহলে সেটা কি এখানে ছোট করে লিখে রাখবা যে সাব অরবিটাল এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? দুইটি। অর্থাৎ প্রত্যেকটি সাব অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি। কিভাবে? দেখো, আমরা যদি পি এর কথা চিন্তা করি, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি বলছিলাম খেয়াল করো। পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা একটু আগে নির্ণয় করছিলাম 6টি। তাহলে আমরা বলছি প্রতিটি সাব অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটি, তাহলে px এর দুটি, py এর দুটি, pz এর দুটি, তাহলে ওর দুইটি, ওর দুইটি, ওর দুইটি। আশা করি বুঝছো। তাহলে প্রত্যেকটি যদি দুটি করে হয় তাহলে 2 যোগ 2 অর্থাৎ 4, 4 যোগ 2 6, তাহলে p এর মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। অর্থাৎ আমরা এটা দ্বারা কি বুঝলাম? আমরা বুঝলাম যে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করে আমাদের সাব অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর, আবার অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর। তাহলে একটা কিন্তু একটার সাথে কি সম্পর্কযুক্ত, এই সম্পর্কগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে নির্ণয় করতে হয়, এবং সেই সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোকে কিভাবে কি দ্বারা প্রকাশ করা হয়, সেগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাদের মধ্যস্থ যে সাব অরবিটাল আছে সেই সাব অরবিটাল গুলো কি কি, সাব অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। আচ্ছা, লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে একটা আমরা গত ক্লাসে বলছিলাম যে এই কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রনের অবস্থান নির্ণয়। তাহলে আমরা কিভাবে একটা ইলেকট্রনের এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা বের করব, ছোট করে একটু তোমাদেরকে দেখাই দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কি এটা সম্পর্কে ডিটেইলসে জানলাম। এখন ধরো তোমাকে বলে দিল কোন একটা নির্দিষ্ট ইলেকট্রনের, পরমাণুতে নির্দিষ্ট ইলেকট্রনের কোন একটা সাব অরবিটাল তোমাকে নির্ণয় করতে বললো, সরি তোমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বললো। তাহলে সেটা তুমি কিভাবে নির্ণয় করবে? খেয়াল করো, তোমাকে বললো যে ক্লোরিনের 13th ইলেকট্রন এর L এর মান কত, বা তোমাকে বলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত। তোমাকে যে L এর মানে বলে দিবে এমন নয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত। কোন ইলেকট্রন বলছে? 30। তাহলে ফার্স্টে তোমাকে খুঁজে বের করতে হবে এই 13th ইলেকট্রনটা কোন কোয়ান্টাম সংখ্যায় আছে। খেয়াল করো, আমি ফার্স্টে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। ক্লোরিন হচ্ছে 17টি ইলেকট্রন, তাহলে আমরা যদি বিন্যাস করি আমরা পাবো হচ্ছে 1s2, আমরা পাবো 2s2, আমরা পাবো 2p6, 3s2, 3p5। আমাদের 17টি ইলেকট্রন বিন্যাস করা হয়ে গেছে। এবার খেয়াল করো কোন ইলেকট্রনটা কোথায় আছে। গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম কোনটা কোথায় আছে, কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আছে 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা, এখানে আছে 3 এবং 4, এখানে আমাদের 5 থেকে 10 দুটি ইলেকট্রন মানে 11 এবং 12 ইলেকট্রন, এখানে 5টি আছে অর্থাৎ 13 থেকে 17। খেয়াল করো 13তম ইলেকট্রনটা কোথায় আছে? 13তম ইলেকট্রনটা আছে হচ্ছে পি তে, 13তম ইলেকট্রনটা আছে পি তে। তাহলে বলো তো পি এর জন্য L এর মান আমরা কত নির্ণয় করছিলাম? 1। অর্থাৎ 13তম যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হলো 1। যদি তোমাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, গত ক্লাসে আমরা করছিলাম এটা বের করে দিই, n কত নাম্বার আছে? এটা 3 নাম্বার শক্তি স্তরে, তাহলে n এর মান কত? 3। তাহলে এই ইলেকট্রনের আমি দুইটি কোয়ান্টাম সংখ্যার মান ইজিলি বের করে ফেলতে পারতেছি। একটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, অর্থাৎ 13তম ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরে অবস্থিত। ঠিক একইভাবে সে যে উপশক্তি স্তরে অবস্থিত তার মান হলো কত? 1। যদি তোমাকে 12তম ইলেকট্রন বলতো তাহলে 12তম ইলেকট্রনটা কোথায় আছে? s এ আছে, তাহলে s এর মান l এর জন্য কত বের করছিলাম? 0। তাহলে 12তম ইলেকট্রনের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হতো কত? 0। ঠিক একইভাবে যদি সেটা d তে থাকতো এমন কোন ইলেকট্রন তাহলে তার l এর মান হতো 2। ঠিক একইভাবে যদি f এ থাকতো তাহলে তার l এর মান হতো হচ্ছে আমাদের 3। তাহলে এভাবে করে আমরা কোন একটা নির্দিষ্ট ইলেকট্রনের পরমাণুতে তার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে পারবো।